কি পিটছে ওরা কতক্ষণ ছোট ছোট মেয়েগুলো এগুলো এতিম করে দিছে ওরা। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি। বিচার দাবিতে মশাল মিছিল। দোষী হলে সেনা আইনে ব্যবস্থা। ২১শে চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান তিতুমির কলেজের শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিক্ষোভ মিছিল। দাবি আদায়ে অনশন কর্মসূচি। এবং আম বয়ান আর জিকির আজকারে মুখর ইস্তেমা ময়দান। দ্বিতীয় দিনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর দুরাত্মীর। রোববার আখেরি মোনাজাত। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছেন স্বজন এলাকাবাসী। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করার কথা জানিয়েছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বাসা থেকে যৌথ বাহিনী আটক করে নিয়ে যায় বলে জানান তার স্বজনরা। পরদিন দুপুরে তার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান তারা। তৌহিদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার দুপুরে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন স্বজন ও স্থানীয়রা। দ্রুত বিচার দাবি করেন তারা। মানে আমাদের পাশের বাড়ির এরা এই জায়গা সংক্রান্ত জিনিস নিয়ে, জমি সংক্রান্ত জিনিস নিয়ে আমাদের সঙ্গে অনেক ঝামেলা যাচ্ছে। এখন ওদের কথা ওরা নিয়েই ছাড়বে, নাইলে হলেও মাইরা ফেলবে। হাজব্যান্ডকে বাইন্দা নাকি পিটছে ওরা কতক্ষণ রাতের বেলা। মুখের ভিতরে কাপড় বাঁধা ছিল। আমার 4টা সন্তান, ছোট ছোট মেয়েগুলো এগুলো এতিম করে দিছে ওরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। আমি পুরা বাড়িকে আতঙ্ক করে মারধর করে তাকে তারা উঠে নিয়ে যায়। এ ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মানবাধিকার সমুন্নত রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এদিকে তৌহিদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি জানায়, ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বিএনপি। দায়ীদের বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিস্টের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কানায় কানায় পূর্ণ মাঠ। দলীয় নেতার বক্তব্য শুনতে শনিবার সকাল থেকেই জড়ো হন নেতাকর্মী ও এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিতেই এত আয়োজন। আব্বাস উদ্দিন সোহাগপুর মডেল কলেজ মাঠে দুপুরে শুরু হয় অনুষ্ঠান। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। বিভিন্ন দাবি দাওয়ার উসিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখন কাজ একটি, লক্ষ্য একটি, কথা একটি, দেশ পুনর্গঠন করতে হবে। যে কোনো মূল্যে আমাদের বিএনপির প্রতিটা নেতাকর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষকে দিক নির্দেশনা দিতে হবে। এদিকে রাজধানীর উত্তরার 13 নম্বর সেক্টরের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা করেন তিনি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে নিহত যুবদল কর্মী তৌহিদের হত্যায় জড়িতদের বিচারের দাবি করেন বিএনপি মহাসচিব। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী তারপর সকালেই মারা গেছে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে মেনে নেবে না জনগণ। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। এদিন রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুতে কঠোর সমালোচনা করেন। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। গণতন্ত্রের উত্তরণ আরও ঘটবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনী যৌক্তিক বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে সংগঠনটির আলোচনা সভায় মুখপাত্র সামান্তা শারমিন বলেন, এখন গণপরিষদ নির্বাচনের দিকেই যাত্রা করবেন তারা। এ সময় তৌহিদি জনতার ব্যানারে নারীদের ফুটবল খেলায় বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। অভ্যুত্থানকারী তরুণদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্সা বিষয়ক আলোচনা সভা শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনায় উঠে আসে গণ অভ্যুত্থান, বিদ্যমান রাজনীতি, নয়া বন্দোবস্ত আর নারীর চ্যালেঞ্জ বিষয়ক প্রসঙ্গ। আলোচকরা বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণের কারণেই জুলাই আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পর হারিয়ে গেছেন নারীরা। আমরা নারীদেরকে পেছনে ফেলে প্রোগ্রেস নিয়ে সামনে আগায় যেতে পারবো? আমরা যদি নারীদেরকে সাইডলাইন করি, প্রোগ্রেসটাই সাইডলাইন হয়ে যাবে। নারীদের নানাভাবে অপদস্থ করার প্রসঙ্গ টেনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের অভিযোগ, এ বিষয়ে কাঙ্ক্ষিত ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি খুব অ্যাবসার্ড ভাবে লক্ষ্য করলাম, আচ্ছা মেয়ে তো সেই হিসেবে সামনে চলে আসছে, বা মেয়ে তো তার অতটুকু যোগ্যতা নাই, তাকে কোটায় চলে আসছে। এইভাবে প্রতি মুহূর্তে একটা হিউমিলিয়েশনের মধ্যে ফেলা। এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নুসরাতকে একদমই টার্গেট করে হিউমিলিয়েট করা হয়েছিল, তখন কিন্তু আমি বলতে বাধ্য হই যে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট কোনো দেওয়া হয়নি। তৌহিদি জনতার ব্যানারে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবলারদের খেলতে বাধা দেওয়ার কঠোর সমালোচনা করেন নাগরিক কমিটির আহ্বায়ক। আপনার এমন কোন তৌহিদ একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীর এক্সারসাইজের বিষয় নেই? আপনার কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে আপনি সমাজের একটি অংশকে নিবৃত করে রাখতে চান? আপনার এমন কোন একাত্মবাদ যে একাত্মবাদের মধ্যে একজন নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়? অভ্যুত্থান পরবর্তী সময়ে গণপরিষদ নির্বাচনে একমাত্র যৌক্তিক বলে মন্তব্য করেন নাগরিক কমিটির মুখপাত্র। আমরা গণপরিষদ নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ, আমাদের সেই দিকেই আমাদের যাত্রা। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটাই হচ্ছে আমাদের একমাত্র যৌক্তিক নির্বাচন, আমরা বলছি গণপরিষদ নির্বাচন। বক্তারা বলেন, কেবল রাজনীতিতে অংশগ্রহণই নয়, বরং নীতি নির্ধারণ আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়ও রাখতে হবে নারীদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 21-এর পথ ধরে তৈরি হয়েছে জুলাইয়ের মহা বিস্ফোরণ। অসম্ভবকে সম্ভব করেছে ছাত্র জনতা, তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পথ। অমর একুশে বইমেলার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, বাঙালিকে বারবার পথ দেখিয়েছে 21, তৈরি করেছে ঐক্য। এ সময় বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার প্রধান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথম বইমেলা, তাই বাঙালির প্রাণের এ মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন। ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, চিত্রিত হয়েছে শহীদদের অমর উপাখ্যান। মেলার শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান তিনি।
এরপর স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহাবিস্ফোরণ। অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে ফিরে এসেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। 21-এর চেতনায় উদ্বুদ্ধ গণ অভ্যুত্থান পুরো জাতিকে গভীরভাবে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই বন্ধন ছোট বড়, যৌক্তিক অযৌক্তিক, ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের ঊর্ধ্বে। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এ সময় বিষয়ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বই প্রকাশন আগে বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়ে পুলিশের অনুরোধকে হাস্যকর বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আয়োজিত 2 দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংস্কার কমিটি গঠনের মাধ্যমে তারুণ্যের চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা একাডেমি ঢেলে সাজানোর কথাও জানান তিনি। কোনো একজন আমাদের পুলিশের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। বাংলা একাডেমি এর পরিচালন প্রক্রিয়া, এর নীতিমালা, এমনকি পুরস্কার প্রদানে স্বচ্ছতা কিভাবে আসবে, ওই 30 জন ফেলোর আখড়ার মধ্যে যেন এটা বন্দী না থাকে, এইটার জন্য একটা সংস্কার কমিটি আমরা করব। জিকির আজকার আর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর মূল বয়ানের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। নানা আলোচনা আর কোরআন হাদিসের দীক্ষার মাধ্যমে দিনী সফরের জন্য নিজেদের প্রস্তুত করছেন অংশগ্রহণকারীরা। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভোরের আলো তখনও ফোটেনি। ফজরের সালাত আদায়ের পর থেকেই শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশেদ। সূর্যের আঁচ বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে চলে ইজতেমার কর্মসূচি। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনে খিত্তায় খিত্তায় কোরআন আর হাদিসের আলোচনা শুনতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। দুনিয়ার নানাবিধ মোহ ত্যাগ করে পরকালীন স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নিতে বলেন মুরব্বীরা। তারা যে দিক নির্দেশনা দেয় আমরা ওই দিক নির্দেশনা কাজ করব। অনেক বড় বড় মাওলানারা আসেন, ওনারা অনেক বড় বড় দামি কথা বলেন, ওই দামি কথা তারা আমাদের অন্তরটাকে পরিবর্তন করে আমরা এখান থেকে যাই। দুপুরে ইজতেমা ময়দানে আয়োজক কমিটির পক্ষ থেকে ব্রিফিং করা হয়। এখনো পর্যন্ত ইজতেমার সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। শুরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমার আগামীকালকে সকাল 9টার আখিরি মুনাজাতে আপনারা সবাই শরীক হওয়ার জন্য দেশবাসী সবাইকে দাওয়াত দিচ্ছি। আখিরি মুনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভোগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু, সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। এদিন বিকেলে ছিল যৌতুকবিহীন বিয়ের আয়োজন। এর অংশ হতে পেরে খুশি ছিলেন সবাই। এবারের আয়োজনে 36টি বিয়ে পড়ান ভারতের মাওলানা জোহাইরুল হাসান। প্রথম ধাপে আজ আসরের পরে আমাদের এই বিবাহের আমলটি সম্পূর্ণ হয়েছে। এ পর্যন্ত আমাদের 63টি বিবাহ সম্পূর্ণ হয়। আল্লাহ পাক ইজতেমার ময়দানে কবুল করেছেন, ইচ্ছা ছিল এবং কবুল করেছেন, এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। 20,000 টাকা কাবিন দেওয়া হয়েছে, পরিশোধ করে দিছি আজকে। এই আর কি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। এত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, খুব ভালো লাগতেছে। জামায়াতের লোক অনেক বড় জামায়াত, এই জন্য আমাদের সবার জন্য ভালো হয়, এই জন্য মনে করেন আমরা খুব খুশি। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা।
আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজনৈতিক নেতাদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক জানান, সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বস্ত করেন ডিবির প্রধান। অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে কথা বলতে শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। পুলিশের এই কর্মকর্তা জানান, সাম্প্রতিক অরাজকতা এবং অপরাধ কর্মকাণ্ডের পিছনে জড়িতদের ধরতে মাঠে তৎপরতা বাড়ানো হয়েছে। আইন শৃঙ্খলা অবনতির পেছনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, সব বিষয় মাথায় রেখেই কাজ চলছে। আমাদের যারা গোয়েন্দা রয়েছেন, আমাদের যারা থানা পুলিশ রয়েছেন, সকলের সহযোগিতায় আমরা শীর্ষ সন্ত্রাসী বলেন, যারা চাঁদাবাজ বলেন, ছিনতাইকারী বলেন, সবাইকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা সক্রিয় রয়েছি। গত 2 মাসে বেশ কটি আলোচিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে দাবি করে এই কর্মকর্তা জানান, ধীরে ধীরে পুলিশের মনোবল চাঙ্গা হচ্ছে। আমরা ছিনতাইকারী, যারা অন্যায়কারী, সবাইকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব। চিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা সড়ক অবরোধ করেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, সুচিকিৎসা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা এখন অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের যে সুচিকিৎসার কথা বলা হচ্ছে সেই সুচিকিৎসা তারা পাচ্ছেন না এবং দীর্ঘ সময় ধরে তাদেরকে, যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, তাদের কিন্তু সেই চিকিৎসাটা তারা এখনো নিশ্চিত করতে পারেনি এবং তারা কিন্তু তাদের যে স্বাস্থ্য কার্ড, তারা অভিযোগ করেছেন যে স্বাস্থ্য কার্ড এবং যে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু কয়েক দফায় তাদেরকে ডেট দেওয়ার পরেও এখন পর্যন্ত তারা কিন্তু সেই স্বাস্থ্য কার্ড এবং স্বীকৃতিটি পায়নি এবং তারা আরও যেটা অভিযোগ করেছেন, তাদের যে ক্ষতিপূরণের বিষয়টি, ক্ষতিপূরণ যে পাওয়ার প্রাপ্তির যে ব্যাপারটি, সেটি কিন্তু তারা এখন পর্যন্ত অনেকেই পায়নি এবং এই ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এবং তারা অনেকে দাবি করেন যে তারা কিন্তু জুলাই ফাউন্ডেশনে গিয়ে তারা অপেক্ষমান থাকেন এবং তাদেরকে সেই পরিমাণ সম্মান এবং সেবা দেওয়া হয় না এবং এই ক্ষতিপূরণের পাশাপাশি তারা কিন্তু পুনর্বাসনের কথাও আমাদেরকে জানিয়েছেন যে অনেকে পুনর্বাসনের করার কথা বলা হলেও তাদের পুনর্বাসন পর্যন্ত এখনো নিশ্চিত নয়। তো এই পুরো বিষয়টি যেটা তারা জানিয়েছেন যে তাদের আসলে প্রথমত সুচিকিৎসাটা নিশ্চিত করা দরকার, এরপরে তাদের পুনর্বাসন এবং তাদের যে ক্ষতিপূরণ প্রাপ্তির যে বিষয়টি সেটি তারা দাবি করছেন যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে। এছাড়া কিন্তু তারা আরও কিছু দাবি করেছেন। তারা বলেছেন যে তাদের যে স্বাস্থ্য কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল সেই স্বাস্থ্য কার্ডটা দিয়ে তাদেরকে যে স্বীকৃতি দেওয়ার সেই বিষয়টিও যাতে তারা এখন পর্যন্ত পায়নি। তো এই অভিযোগটাও তারা করেছেন। তবে এই যে সড়ক অবস্থান নেওয়ার কারণে এর আগেও কিন্তু তারা সড়ক অবস্থান নিয়ে এই অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে কিন্তু কয়েক দফা আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসটা কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাস অবস্থায় আছে বলে তারা অভিযোগ করেন। তো আমরা যেটা এখন জানতে পেরেছি যে এখানে কিন্তু সড়কে অবস্থান করার কারণে আপনার আগারগা এবং লিং রোডটা কিন্তু এখন যান চলাচল বন্ধ আছে। তো তারা লিখিত কোনো আশ্বাসের ভিত্তিতেই এবং রূপরেখার ভিত্তিতে তারা এখান থেকে সড়ক ছাড়বে। এই ছিল পঙ্গু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম পঙ্গু হাসপাতালের সামনে থেকে। জুলাই হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার দুপুরে সুনামগঞ্জে দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। দেশের কোথাও চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও দখলবাজির সঙ্গে জামায়াত জড়িত নয় বলেও এ সময় দাবি করেন ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় পর প্রকাশ্য কর্মসূচির সুযোগ পেয়ে মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। আগামীর মানবিক বাংলাদেশ করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। মাঝে মধ্যে বিনা টিকিট এবং ভিসায় আমাদেরকে বিদেশ পাঠিয়ে দিতেন, যাও তোমরা অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। আল্লাহ সেই ব্যবস্থাটাই করেছেন। যা তারা আমাদের জন্য পছন্দ করেছিলেন, রাব্বুল ইজ্জত তাদের জন্য তাই পছন্দ করেছে।
এখন তারাও বিনা ভিসায় বিনা টিকেটে দেশ ছাড়তে অনেকে বাধ্য হয়েছে। অন্যায়, আমরা তাদেরকে বলি ফিরে আসুন, ফিরে এসে কি করেছেন একটু দেখে যান। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলা করা হারাম। আমরা যারা রাজনীতি করি বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। শনিবার সকালে রাজধানী ইস্কাটনে সুশাসন ও গণতন্ত্র বিষয়ক সেমিনারে এসব কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এ সময় সংস্কারের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার পরিবর্তে নতুন রাষ্ট্র কাঠামো গঠনের পরামর্শ দেন বিশিষ্টজনরা। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন খাতে সংস্কার কাজ করছে অন্তর্বর্তী সরকার। শনিবার সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র বিষয়ে আয়োজিত সেমিনারে নিজেদের মতামত তুলে ধরেন বিশিষ্টজনেরা। আলোচিত সংস্কার কার্যক্রমের মাধ্যমে দেশের কর্তৃত্ববাদী সরকার হটিয়ে নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করা নিয়ে সংশয় প্রকাশ করেন কেউ কেউ। কঠোর বিধিবিধান প্রয়োগের পরামর্শ দেন তারা। এই সংবিধানের ধারাবাহিকতার যে প্রশ্নটি, তার ফলাফলে আর একটি নতুন স্বৈরাচার ক্ষমতায় বসবে। বিপ্লবের যে ফলশ্রুতি, সে ফলশ্রুতিকে আমাদের এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা কর্তৃত্ববাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়ে আমরা একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করব। আমরা এই যে সঠিক নেতৃত্ব নির্বাচন করার জন্য যে ফ্যাক্টরগুলো লোকালি কাজ করে স্থানীয়ভাবে আমি দেখছি যে যেগুলো, তাতে করে কখনোই সঠিক নেতৃত্ব নির্বাচন হচ্ছে না, কারণ আমরা জনগণই অর্থের কাছে প্রথমেই বিক্রি হয়ে যাচ্ছি। তাইলে আমাদের উচিত যে জনগণকেও সেভাবে সজাগ করে তোলা। ৭২-এর সংবিধানের মধ্য দিয়েই দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে মন্তব্য করে ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের একাধিক সংশোধনী আনার পরও রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে ক্ষমতা। রাষ্ট্রপতির হাতে যত ক্ষমতা ছিল সেই ক্ষমতাগুলো প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা যাবে না, প্রধানমন্ত্রীকে অপসারণ করা যাবে না, এরকম একটা ব্যবস্থা আপনি রেখেছেন। দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এটাই একমাত্র পথ। কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গণতন্ত্রায়নের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে, প্রাণ দিয়ে তৈরি হয়েছে, যে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত নেই। আসুন আমরা সেই জায়গায় এক থাকি। ৫০% কম ভোট পেয়ে একটি রাজনৈতিক দল সরকার গঠন করে জনগণের মতামত ছাড়াই সংবিধান সংশোধনের তীব্র সমালোচনা করেন আলী রিয়াজ। কোনো রকম ম্যান্ডেট ছাড়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সুযোগ তৈরির লক্ষ্যে দ্য স্টাডি ডক্টর SDN BHD ও ইউনিলিঙ্ক গ্লোবাল সলিউশন লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে 5 বছরের জন্য মালয়েশিয়ার শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার হার বাড়ানোর একটি সমঝোতা স্মারকে সই করা হয়। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরা দ্য স্টাডি ডক্টরের মাধ্যমে সহজেই অস্ট্রেলিয়ায় আবেদনের সুযোগ পাবেন। ক্রেডিট ট্রান্সফারে ইচ্ছুক শিক্ষার্থীরাও তাদের বাকি পড়াশোনা অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ করার সুযোগ পাচ্ছেন। মালয়েশিয়ায় চীনা নববর্ষ উপলক্ষে লম্বা ছুটিতে দেশটিতে বসবাসরত প্রবাসীরা বছরের অন্যতম ভালো সময় উদযাপন করেন চীনারা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়াতেও নানা আয়োজনে চীনাদের সবচেয়ে বড় উৎসব চীনা নববর্ষ উদযাপন করা হয়েছে। মালয়েশিয়ায় মালয়দের পর চীনারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ জাতি। দেশটিতে কর্মজীবী প্রবাসীদের সবচেয়ে বড় ছুটিও মেলে এই চীনা নববর্ষের সময়। সরকারিভাবে 2 দিন ছুটি হলেও চীনারা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন কমপক্ষে 1 সপ্তাহ। চীনাদের পাশাপাশি সবাই এই উৎসবে আনন্দময় সময় কাটান। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরাও বাদ যান না চীনা নববর্ষের আনন্দ থেকে। দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এই ছুটি উপলক্ষে বিভিন্ন বিনোদন ও পর্যটন কেন্দ্রে বেড়াতে যান। এই দীর্ঘ ছুটির মধ্যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই KLCC, এখানে একটা সুন্দর জায়গা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই আসে
বন্ধু বান্ধব এবং হ্যাং আউট করে থাকে। সাইনি নিউ ইয়ার মালয়েশিয়াতে সবচেয়ে বড় উৎসবের একটি। এই উৎসব আসলে শুধু এই মালয়েশিয়ার মানুষ না, আমরা যারা প্রবাসী আছি আমরাও একটা বড় ছুটি পাই, আমরা আনন্দ করতে পারি। আমরা এই 3 বন্ধু মিলে সিঙ্গাপুর থেকে আমরা এখানে ঘুরতে এসেছি, কারণ আমরা সবাই কর্মব্যস্ত জীবন, ছুটিও খুব একটা হয় না আমাদের। তো এই একটা বড় ছুটি পাইছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে। তারা এই অনুষ্ঠানে তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন মনে করে, তো আমরাও 2-3 দিন ছুটি পাই, সরকারি ছুটি পাই। সেই ছুটিতে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছি বেড়াইতে। চীনা বসন্ত উৎসব, যা চান্দ্র নববর্ষ নামেও পরিচিত। চীনা জ্যোতিষশাস্ত্র মতে চান্দ্র নববর্ষ কোনো না কোনো প্রাণীর সঙ্গে সম্পর্কিত। প্রতি বছর উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে রাশিচক্রের 12টি প্রাণীর মধ্যে একটিকে বেছে নেওয়া হয়। এবারের আয়োজনে নতুন বছরকে সাপবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফিক্সিং ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। এছাড়া সমাধান না হওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারের পারিশ্রমিক বিষয়ে অপেশাদার মন্তব্যের জন্য সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন চিটাগং কিংস মালিক। নতুন বাংলাদেশে ভিন্ন এক বিপিএল আয়োজনের আশ্বাস ছিল ক্রিকেট বোর্ডের, তবে এবারের আসর জন্ম দিয়েছে ভিন্ন ভিন্ন সব বিতর্কের। যদিও এ বিষয়ে বিসিবি কিছুই জানে না বলে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলমান এসব ঘটনা পর্যবেক্ষণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিপিএল এর ম্যাচ দেখতে এসে জানিয়ে গেলেন হুঁশিয়ারির কথা। গঠন করা হয়েছে আলাদা তদন্ত কমিটি। ফিক্সিং এর যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য, এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব, এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে আমাদের অনভিজ্ঞতার জন্য, কিন্তু সেটাকে আমরা এবারের বিপিএলে ফিক্সিং সন্দেহের মতো আরেক বিস্ফোরা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহী কিংসের 9-6 এমন বিতর্কিত কাণ্ডে বোর্ডের পাশাপাশি ক্ষুব্ধ মন্ত্রণালয়। ক্রীড়া উপদেষ্টা জানালেন, সমাধান না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে মালিকদের বিরুদ্ধে। সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ না করে তাকে নিয়ে উল্টো বেফাঁস মন্তব্য করেছিলেন চিটাগং কিংসের মালিক। বিষয়টি নিয়ে সতর্ক করার পর ক্ষমা চেয়েছেন ফ্র্যাঞ্চাইজি কর্তা। এবার ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো বিপিএল আয়োজনের আশ্বাস বোর্ড সভাপতির। খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথে আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়া হবে বিপিএল এর মতো বড় একটা, এখনো যদি দাঁড়াতে পারেনি অ্যাজ এ টুর্নামেন্ট, যেটা 11 বছরের মাথায়ও এটা হওয়া উচিত। এতদিন একটা ফ্র্যাঞ্চাইজির দাম হওয়া উচিত 30 থেকে 40 কোটি টাকা, এটা এখনো কিছু হয়নি। পরিকল্পনা করতে সময় দিতে হবে, সব কাজে সময় দিতে হবে। এছাড়াও আসন্ন বোর্ড নির্বাচন নির্ধারিত সময়ে হবে বলেও জানান তারা। আমরা এটাও চিন্তা করেছি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিদ্রোহ করা 18 ফুটবলারকে নিয়ে ভাবছেন না নারী দলের হেড কোচ পিটার বাটলার। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরে। সাবিনা সানজিদারা যোগ না দিলেও ক্যাম্পে থাকা বাকি 13 ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ। ফুটবলারদের বিদ্রোহ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে কোনো প্রভাব ফেলবে না বলে জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান। মহাসংকটে দেশের নারী ফুটবল অনুশীলন ইস্যুতে মেরুর দুপ্রান্তে অবস্থান বিদ্রোহ করা 18 ফুটবলার ও হেড কোচ পিটার বাটলারের। সাবিনা সানজিদারা না এলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে 13 ফুটবলার নিয়ে অনুশীলনের পর বাফুফেতে জিম সেশন করেছেন ব্রিটিশ কোচ। তাতেই দীর্ঘদিন পর ফুটবল ফিরল তার আপন ঠিকানায়। জুনিয়ররা যখন অনুশীলন ও জিমে ব্যস্ত তখনও নিজেদের দাবিতে অনড় সিনিয়ররা। কোনো অবস্থাতেই বাটলারের অধীনে অনুশীলন করবেন না তারা। বাফুফে ক্যাম্পে পার করেছেন দিন, তবে তাতে বিচলিত নন ব্রিটিশ কোচ। আপাতত তার ভাবনা তরুণ ফুটবলারদের ঘিরেই।
বিদ্রোহ করা নারী ফুটবলাররা না এলেও বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান হেড কোচ। উদীয়মান ফুটবলাররাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা তার। কারা এলো না সেটা আমি কি করে ঠিক করব, আমার সেটা নিয়ে আগ্রহ নেই। আমি পেশাদার কোচ, যাদের পেয়েছি তাদের নিয়েই কাজ করেছি। এখানে এক ঝাঁক তরুণ ফুটবলার আছে যাদের অনেক সম্ভাবনা রয়েছে, তারা দেশকে সার্ভিস দেবে। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রাও যোগ দিচ্ছে। এদিনও নারী ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বসেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোনো সুরাহা করতে পারেননি তিনি। ফুটবলারদের বড় অংশ অনুশীলন না করলেও আসন্ন প্রীতি ম্যাচে তার প্রভাব পড়বে না বলে জানান নারী কমিটির চেয়ারম্যান। যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে, এটাই আমাদের চাওয়া। আমি চেষ্টা করেছি ওদেরকে বোঝাতে যে তোমরা যেটা করছো সেটা করো না, এটা ফুটবলের জন্য, তোমাদের জন্য কারোর জন্যই ভালো না, দেশের জন্য কারোর জন্যই ভালো না, তোমরা ওই জায়গা থেকে ফিরে আসো। এদিকে প্রথমবারের মতো সভা করেছে নারী ফুটবলের সমস্যা সমাধানে বাফুফের গঠিত বিশেষ কমিটি। বিদ্রোহ করা ফুটবলারদের ছাড়াও কোচের সঙ্গে বসবে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আইন্দা নাকি পিটছে ওরা, কতক্ষণ ছোট ছোট মেয়েগুলো এগুলো এতিম করে দিছে ওরা। হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন। বিচার বহির্ভূত হত্যায় ক্ষুব্ধ বিএনপি। বিচার দাবিতে মশাল মিছিল, দোষী হলে সেনা আইনি ব্যবস্থা। এবং 21শে চেতনায় জুলাই অভ্যুত্থান খুলেছে নতুন বাংলাদেশ গড়ার পথ। বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। বিষয়ভিত্তিক লেখক পুরস্কার দেওয়ার প্রস্তাব ডক্টর ইউনূসের। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।